সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতি আজ এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বইতে শুরু করেছে এক নতুন মেরুকরণের হাওয়া। ভারত এবং রাশিয়া এমন একটি সামরিক চুক্তি সই করেছে যা এই অঞ্চলের শক্তির ভারসাম্যকে আমূল বদলে দিতে পারে। কিন্তু কি সেই চুক্তি, আর সেই চুক্তি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে কেন? অনেকে বলছেন, এশিয়া কি তবে পরবর্তী মধ্যপ্রাচ্য হতে চলেছে? ভারতের মাটিতে রুশ সেনার উপস্থিতি কি কেবলই সামরিক সহযোগিতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে পাকিস্তানকে দমানোর নতুন কোনো মাস্টার প্ল্যান? দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এসব খবরের বিশ্লেষণে থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। ইরানের সমুদ্র তীরে বিছানো বোমার চাল আর হরমুজের ঢেউয়ের উপর ঘুরপাক খাচ্ছে যুদ্ধ বিমানগুলো। আর সে সময় পৃথিবী এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ফিরে যাওয়ার কোনো পথ দেখাই যাচ্ছে না। আমেরিকা তার সব শক্তি সমুদ্রে ঢেলে দিয়েছে, আর ইরান জেদ ধরে বসেছে যে সে বিশ্বের নার্ভ অর্থাৎ হরমুজ প্রণালী পুরোপুরিভাবে বন্ধ করে দেবে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সময়ের কাঁটা যতটা গড়িয়ে যাচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের অঞ্চলের দেশগুলোর হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছে। আর পাকিস্তান এইসবের মাঝে পড়ে মীমাংসা করার যে ব্যর্থ চেষ্টা করছিল, তার ফলাফল সবার সামনে। আমেরিকা তার সামরিক অবরোধ তুলে নিতে রাজি নয়, এবং ইরানও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যদি তাকে চাপ দেওয়া হয় তাহলে সে পুরো বিশ্বের সাপ্লাই লাইন কেটে দেবে। এই উত্তেজনা শুধু দুই দেশের নয়, বরং এটা মহাযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে, যা 2026 সালের সবচেয়ে বড় বাস্তবতা হতে চলেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়, আর যদি এখানে একটা ভুল হয়ে যায় বা এই পথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে পুরো বিশ্বের পেট্রোল পাম্প ফাঁকা হয়ে যেতে পারে। ইসরায়েল, আমেরিকা আর ইরানের মধ্যে এই ত্রিকোণীয় টানাপোড়েন এতটা বিষাক্ত করে তুলেছে যে এখন আর আলোচনার কোনো সুযোগ নেই। সবার নজর যখন হরমুজের ওই ভয়ানক ঢেউগুলোর দিকে, তখন বিশ্বের অন্য প্রান্তে ভারত আর রাশিয়া মিলে এমন একটা পদক্ষেপ নিয়েছে যা ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত ভূমিকম্প বইয়ে দিয়েছে। ভূ রাজনীতির দাবার বোর্ডে এক চাঞ্চল্যকর চাল চেলেছে ভারত ও রাশিয়া। এতে বিশ্ব মঞ্চে নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। নয়াদিল্লি ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত সামরিক লজিস্টিক চুক্তি, রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট, এখন কেবল কাগজের দলিল নয়, বরং বাস্তবে কার্যকর হতে শুরু করেছে। এই চুক্তির হাত ধরে রাশিয়ার 3000 সেনা, 5টি রণতরী এবং 10টি শক্তিশালী যুদ্ধবিমান ভারতের মাটিতে পা রাখার আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। কয়েক দশক ধরে চলা ভারত রুশ মৈত্রীর ইতিহাসে একে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর দ্বিমুখী প্রভাব। ভারত ও রাশিয়ার চুক্তিটি আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে। এই চুক্তির আওতায় দুই দেশই একে অপরের ভূখণ্ডে সীমিত পরিসরে সৈন্য, যুদ্ধজাহাজ ও সামরিক বিমান মোতায়েনের অনুমতি দিয়েছে, যা শুধু দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই চুক্তির ফলে উত্তর মেরু বা সুমেরু অঞ্চলে ভারতের প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে, যার ফলে সুদূর আর্কটিক সাগরে ভারতের কৌশলগত পরিধি এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। চুক্তির মেয়াদ 5 বছর এবং উভয়ের সম্মতিতে এটি বাড়ানো যেতে পারে। উভয় দেশ একে অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর এবং বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে শান্তিকাল কিংবা যুদ্ধকালীন পরিস্থিতিতেও। এর মাধ্যমে জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ, মেরামত,
খাদ্য ও পানীয়, নেভিগেশন সহায়তা এবং অন্যান্য প্রযুক্তিগত সেবা বিনিময়ের পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হয়েছে। অর্থাৎ শান্তিকালীন এবং সম্ভাব্য সংঘাতের পরিস্থিতিতেও এই চুক্তি কার্যকর থাকবে, যার ফলে ভারত যদি কখনো পাকিস্তান দ্বারা আক্রান্ত হয় তখন রাশিয়া কিন্তু ভারতের পক্ষে হয়ে যুদ্ধে নামতে পারবে। আবার রাশিয়া আক্রান্ত হলে সেক্ষেত্রে ভারতও সহায়তা করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তি কেবল একটি লজিস্টিক ব্যবস্থা নয়, বরং এটি একটি কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। কোল্ড ওয়ারের সময় থেকে ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত গভীর ছিল এবং আজও ভারতের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়ান প্রযুক্তির উপর নির্ভরশীল। এই প্রেক্ষাপটে এই চুক্তি সেই ঐতিহাসিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করে তুলেছে। রাশিয়ার জন্য এই চুক্তির গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক পরিসরে রাশিয়ার চলাচল ও সামরিক কার্যক্রম কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়েছিল। কিন্তু এই চুক্তির মাধ্যমে রাশিয়া প্রথমবারের মতো ভারত মহাসাগরে কার্যত একটি লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারছে। ফলে তাদের যুদ্ধজাহাজ ও বিমান দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে অবস্থান করতে পারবে, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ কোনো একটি ব্লকে সীমাবদ্ধ নেই। একদিকে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে লিমোয়া চুক্তির মাধ্যমে সামরিক সহযোগিতা বজায় রাখছে, মার্কিন প্রযুক্তির কোয়াডে যুক্ত রয়েছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে এই নতুন চুক্তি করে তার কৌশলগত স্বাধীনতা বজায় রেখেছে। বলা যেতে পারে ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে এশিয়াকে একটি বহুমুখী সামরিক কেন্দ্রে পরিণত করছে। ভারতের জন্য এই চুক্তি প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা দিয়েছে। এটি শুধু অস্ত্র কেনাবেচার সম্পর্ক নয়, বরং কার্যকর সামরিক সহযোগিতায় রূপ নিয়েছে। এটি পশ্চিমা নিয়ন্ত্রিত সরবরাহ ব্যবস্থার বাইরে বিকল্প পথ তৈরি করেছে এবং চীনের প্রভাব মোকাবেলায় সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত ঐতিহাসিকভাবে সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। যদিও মার্কিন চাপে ভারত তার প্রতিরক্ষা ও জ্বালানি উৎস বহুমুখীকরণের চেষ্টা করছে, তবুও রাশিয়ার সাথে এই চুক্তি ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী জোট নীতিরই অংশ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের মুখে এই চুক্তি ভারতের জন্য একটি বড় সুরক্ষা কবচ। সুমেরু অঞ্চলে রাশিয়া ও চীন যেভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করছে, সেখানে ভারতের উপস্থিতি এখন আর কেবল স্বপ্ন নয়, বরং বাস্তব। এর ফলে আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাবে। অন্যদিকে পুতিন সরকার ভারতের সামরিক বিধিতে বিশেষ সংশোধন এনে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি অস্ত্র তৃতীয় দেশে রপ্তানি করারও ছাড়পত্র দিয়েছে, যা ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য এক বিশাল আশীর্বাদ। চুক্তির অর্থনৈতিক দিকটিও অত্যন্ত বৈপ্লবিক। ভারত পাকিস্তান এই দুই চিরশত্রু দেশ বিশ্বের পরাশক্তিদেরকে যেভাবে দক্ষিণ এশিয়াতে ডেকে আনছেন, তাতে করে প্রশ্ন যাচ্ছে, তাহলে কি এই দক্ষিণ এশিয়া এবার মধ্যপ্রাচ্যের মতো হয়ে যাবে না তো? কারণ এই অঞ্চলে অঘোষিত মার্কিন আর রাশিয়ান ঘাঁটি হতে চলেছে। আর এই দুই পরাশক্তির রোশানলে পড়ে হয়তো শান্তিপ্রিয় এশিয়ার শান্তি বিঘ্নিত হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের সাথে বড় পার্থক্য হলো, সেখানে বিদেশি শক্তিগুলো নিজেদের স্বার্থে হস্তক্ষেপ করে, কিন্তু এশিয়াতে তা করে সাহস পাবে না বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। এই চুক্তির ফলে সবচেয়ে বেশি চিন্তিত পাকিস্তান। কিন্তু কেন? এবার সেই কারণগুলো বিশ্লেষণ করা যাক। 2025 সালের অপারেশন সিঁদুর যুদ্ধের পর ভারত যখন তার সামরিক শক্তিকে নতুন করে বিন্যাস করছে, তখন রাশিয়ার এই সমর্থন পাকিস্তানের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক ধাক্কা। রাশিয়ার মতো একটি পরাশক্তি যদি ভারতের মাটিতে অবস্থান করে, তবে যে কোনো সীমান্তে উত্তেজনা তৈরির আগে ইসলামাবাদকে 10 বার ভাবতে হবে। উত্তরে চীন, পূর্বে ভারত এবং এখন ভারতের সঙ্গে রাশিয়ার সামরিক সমন্বয়। পাকিস্তান কার্যত 3 দিক থেকে কৌশলগতভাবে চাপে পড়ে যাচ্ছে, অর্থাৎ ঘেরাটোপে পড়ছে পাকিস্তান।
পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে তার পারমাণবিক অস্ত্রকে সমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে, কিন্তু ভারতের কাছে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রেলস চুক্তির মাধ্যমে আরও উন্নত প্রতিরক্ষা সক্ষমতা সেই পারমাণবিক ভারসাম্যের হিসাবও বদলে দিচ্ছে। পাকিস্তান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারত একই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি বজায় রেখেছে। অর্থাৎ পাকিস্তানের থেকে ভারত এক্ষেত্রে এগিয়ে রয়েছে। এই বহুমুখী কৌশল পাকিস্তানের পক্ষে নেওয়া সম্ভব নয়। পাকিস্তান সব সময় চীনের ছায়া পেত, কিন্তু এখন ভারত ও রাশিয়ার এই সখ্যতা চীনকেও বার্তা দিয়েছে, যা চীনকেও কিছুটা অস্বস্তিতে ফেলছে। ফলে পরোক্ষভাবে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করবে এই চুক্তি। ভারতের ঘেরাটোপে পাকিস্তান যেন চীনের চ্যাপ্টা হওয়ার জো হয়েছে। রাশিয়াকে ডেকে এনে পাকিস্তানকে দমানোর খেলায় মোদী সরকার একদম পারফেক্ট কাজ করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। 2026 সালের এই নতুন ভারত যে বিশ্বমঞ্চে দাবার চাল দিতে শিখে গেছে তার বলার অপেক্ষা রাখে না বলেও মন্তব্য করছেন তারা। একদিকে ট্রাম্পের পাকিস্তান ঘনিষ্ঠতা, অন্যদিকে ভারত রাশিয়ার নতুন সামরিক সমন্বয়। এই দুই শক্তি পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়াকে একটি নতুন ঠান্ডা যুদ্ধের ময়দানে পরিণত করছে। পাকিস্তান এই সমীকরণে কোথায় দাঁড়াবে, চীন কি ভূমিকা নেবে এবং বাংলাদেশ সহ ছোট দেশগুলো এই মহাশক্তির খেলায় কিভাবে নিজেদের রক্ষা করবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আগামী দিনগুলোতে। একটি বিষয় নিশ্চিত, দক্ষিণ এশিয়া আর আগের মতো নেই। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।